ও আমাকে বারবারই বলে যে তুমি এই বাসা থেকে বের হয়ে যাও, তোমার তো অনেক পুরুষের সাথে সম্পর্ক, তুমি তো এই বাসা থেকে কোনো খারাপ কাজ করতে পারবা না। আফটার গ্রাজুয়েশন আমি ঢাকায় আসি, তখন আমাদেরই কয়েকজন ফ্রেন্ড ছিল, ওনার সাথে আমার ফ্রেন্ডের পরিচয় করা দেয়। তো ওনার সাথে পরিচয় হয় যে উনি আমাকে একটা জব দিয়ে দিবে, তো তখন ওনার সাথে আমার দেখা হয়। তো তারপরে আমি কিশোরগঞ্জ চলে যাই, তো উনি আমাকে ফোন দিয়ে বলে যে আমাকে ওনার পছন্দ হয়েছে। তো আমি বলি যে দেখেন আমাদের যে বয়স এটা তো বিয়ে করার বয়স, তো আপনি এক কাজ করেন আমাকে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব দেন। তো রাজি হয়, রাজি হয়ে দেখতে আসার পরে সব কথাবার্তা সেটেল হয়, আমাদের বিয়ে হয়ে যায়। তো আমি বিয়ের পরে ঢাকায় চলে আসি, ওদের সাথেই থাকা শুরু করি। তো ওখানে এসে যেটা দেখি শাশুড়িদের অনেক বেশি অ্যাকসেপ্টেশন ছিল যে আমাদের বাড়ি থেকে ওনাকে অনেক কিছু দিবে, আমার হাজবেন্ডকে অনেক কিছু দিবে। তেমন কিছু দেয় নাই, শুধু বিয়ের সময় গোল্ড দিছিল আমাদেরকে। আর আসলে আমার শ্বশুর বাড়ির অবস্থা ভালো ছিল, খুবই ভালো, শুধু ভালো না, ওনাদের ফিনান্সিয়াল অবস্থা ভালো ছিল। আমার হাজবেন্ড যে মার্চেন্টাইজার ছিল, ওরও স্যালারি অনেক হাই ছিল, ওনারা ঢাকাতেই সেটেল। তারপরেও দেখা যায় কি মানে আমার বাবার বাড়ি থেকে কিছু দেওয়া হয় নাই বিধায় আমার শাশুড়ি বলতো যে কিছু দেয় নাই। তো আমাদের যখন বিয়ের 3 দিন আর কি, তা আমি বলছিলাম যে আমি তো সারাদিন বাসায় একা থাকি, তারপরে আমাদের ঘরে একটা টিভিও নাই, কেমন জানি লাগে। তো তখনও আমাকে একটা চড় মারছে, বলতেছে হ্যাঁ, আমাকে বলতেছে তোমার আম্মাকে বলো দিতে। তখন আর আমি করি না, কারণ আমার আব্বা মা এগুলো বললে টেনশন করবে। তো এরকম করার পরে দেখি আমার হাজবেন্ড আবার আমার শাশুড়ির কথা মানে খুব শুনে। তো প্রতিদিন অফিস থেকে আসার পরে আমার শাশুড়ির সাথে কথা বলতো। তো আমার শাশুড়ি আমার সম্বন্ধে কোনো কিছু বললে ও মুড ধরে রাখতো, মানে আছে না যে আসলে আমি এটা করছি কিনা, যাচাই করতো না। আমি ওর সাথে ভালো কথা বললেও আমার সাথে রাগারাগি করতো, কিন্তু কখনো যাচাই করে নাই যে আসলে কি আমি এই কাজটা করছি। আমার আম্মা বলতো এখানে সংসার করো, বিয়ে মেয়েদের কয়টা হয়। আমারও মনে হইতো, আমি বিয়ের পরেই বুঝছিলাম যে ওনারা একটু এগ্রেসিভ, কারণ আমার শাশুড়ির কথাই ফ্যামিলি চলতো, আমার শ্বশুরের কোনো কথা এখানে চলতো না। তো আস্তে আস্তে দেখলাম কি মানে আমি কোনো কারণ নাই উনি আমাকে মারধর করতো, প্রচন্ড পরিমাণে মারধর করতো। তো যখন মন ভালো হইতো আমি বললাম আচ্ছা তুমি যে আমাকে মারছো এর কারণ কি, আমার রাগ উঠছে এটার জন্য। তো আমি বলছি ঠিক আছে রাগ হয়েছে, তো তুমি আবার পরে সরি বলতে পারো না। আমার বলে না তুমি তো কুত্তার লেজ কখনো সোজা হয় না। তো এরকম করতে করতে এক পর্যায়ে শাশুড়ি এবং আমার ননদ ওনাদের সাথে আমার হাজবেন্ডের একটা পারিবারিকভাবে একটা ঝগড়া হয় তাদের মধ্যে। ওইখানে আমার কোনো ইনফরমেশন ছিল না। তো ও বলতেছে যে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি চাই না যে ও ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাক, কারণ আমি নিজেও চাইতাম যে আমি একটা যৌথ ফ্যামিলিতে থাকি, আমি যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি। ও বলতেছে না আমরা আলাদা হয়ে যাবো। পরে আমরা আলাদা হয়ে যাই। পরে বেশ আমাদের যে ঝগড়াটা হইতো মানে খুব ঘন ঘন যে ঝগড়াটা হইতো এটা অনেকটাই কমে আসে, আমরা ভালোই চলছিলাম। তো এর মধ্যে আমি কনসেপ্ট করি, এটা তো খুব খুশির বিষয়, আমার শ্বশুর শাশুড়িকে আমি ফোন করে জানাই। কিন্তু এর মধ্যে আমার বেবি হওয়ার পরে পরেই আমার শ্বশুর অসুস্থ হয়ে যায়। তো অসুস্থ মানে এই পরিমাণে উনি ব্রেন স্ট্রোক করে আর কি। উনি একবার 26 দিন আইসিইউতে ছিল, আবার একদিন 21 দিন আইসিইউতে ছিল। ও কন্টিনিউয়াসলি ওইখানেই থাকতো। তা আমি বললাম তুমি যদি এভাবে করতেছো তোমার যদি জব চলে যায়। আর আমার অনেক বেশি সময় দিচ্ছিল বাবার জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে অফিসে ও যেতই না। আমি এটা বলার পরে ও আমার সাথে অনেক বেশি রাগারাগি করে, বলে তুমি আমার আব্বাকে দেখতে পারো না। তো এরকম কন্টিনিউয়াসলি এরকম থাকার পরে জব চলে যায় আর কি। তখন আমরা আবার খুব আর্থিক কষ্টে পড়ি, মানে কষ্টটা এরকম পর্যায়ে চলে যায় যে আমার মেয়ে তখন 1.5-2 বছর, ওকে যে দুধ কিনে খাওয়াবো এরকম টাকা আমাদের হাতে ছিল না। তো আমি বললাম যে দেখো আমাদের যেহেতু এরকম কষ্ট হয়, তো আমি এক কাজ করি মেয়েকে নিয়ে কিশোরগঞ্জ চলে যাই, তুমি দেখো এখানে খুঁজো, জব টব যদি পাও তুমি ফোন দিও, আমি চলে আসবো না। খুবই খারাপ অবস্থা। হ্যাঁ হ্যাঁ, মানে এরকম খারাপ। কিন্তু উনি তো ফ্যামিলিগতভাবে আর্থিকভাবে উনি তো অনেক সচ্ছল, খুবই সচ্ছল ছিল, কিন্তু ওদের ফ্যামিলি থেকে কখনো ইয়া দিবে না, টাকা দিবে না। একটাই সন্তান, হ্যাঁ একটাই সন্তান। হ্যাঁ, তো যাই হোক আমি কিশোরগঞ্জে যাওয়ার পরে তো ওইখানে আমি জব ইন্টারভিউ দিই। ইন্টারভিউ দেওয়ার পরে ওইখানে আমার আলহামদুলিল্লাহ ওইখানে আমার জবটা হয়ে যাওয়ার পরে তো ওর কিন্তু আগে থেকেই আমার ব্যাপারে একটা ইয়া ছিল যে ও আমাকে খুব বেশি সন্দেহ করতো। তো তখন তো আবার যেহেতু আমি কিশোরগঞ্জে বড় হয়েছি, তা আমাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা আছে, ছেলে আছে মেয়ে আছে, ওদের সাথে আবার যোগাযোগ হয়। আমাদের তো টিচাররা ছেলেও ছিল মেয়েও ছিল। তো তখন থেকে ওর আবার সেই সন্দেহের বিষয়টা আবার ঢোকা শুরু করলো। স্যার যদি অনলাইনে থাকতো, আমাকে যদি অনলাইনে দেখতো, ধরো উনিও ফেসবুকে আছে আমিও ফেসবুকে আছি, ও মনে করতো কি যে স্যার হয়তো আমাকে টেক্সট করতেছে বা অনলাইনে হ্যাঁ চ্যাট করতেছি ভাই। আমি বলতাম আরে তুমি এটা কি চিন্তা করতেছো। তো এর মধ্যে ও দিনকে দিন ওর মানে সন্দেহের পরিমাণ বেড়েই যাচ্ছিল।
ও যে আমার সাথে এরকম ব্যবহার করতো, তো আমি ক্লাস করতে পারতাম না, আমি ক্লাসে কান্না করতাম, আমার অনেক বেশি ভুল হইতো, আমি মেন্টালি প্রেশারে থাকতাম। সন্দেহের পরিমাণ দিনকে দিন এরকম বেরিয়ে চলা শুরু করলো। ও বললো যে তুমি ওর সাথে কথা বলো, ওর সাথে কথা বলো। আমি ওরা বলতাম যে না, আসলে আমি ওর সাথে কথা বলি না। আর একই সাথে যেহেতু ছেলে মেয়ে একসাথে চাকরি করি বা কিশোরগঞ্জ আসি, একই সাথে বড় হয়েছে, কারোর সাথে দেখা হইলে কথা হয় বা ফোন নাম্বার বিনিময় হয়, এরকম বিষয়টা ওরকম কিছু না। কিন্তু এই যে বললাম না যে ও নিজের মতো করে একটা কাহিনী তৈরি করতে ফেলতো, যেটা বাস্তবতার সাথে কোনো মিল নাই। বিশেষ করেন যে আমি কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি কাজের বাইরে আমার কারোর সাথে 5 মিনিট দাঁড়িয়ে গল্প করার মতো সুযোগও আমার ছিল না। আচ্ছা, এর মধ্যে আবার আমি একটা গুরুত্বপূর্ণ কথা স্কিপ করে গেছি। আমার বেবি যখন হয় 4 মাস পরে আমার মেয়ের ব্রেনে খিঁচুনি তৈরি হয়। খিঁচুনি হওয়ার পরে আমার বাচ্চাটা অসুস্থতার দিকে চলে যায় আর কি। তো ডাক্তার বলছে যে এটা মেন সমস্যা না, যদি আপনি বাচ্চাদের সাথে মিশান, কথা বলেন, এই করেন, তাহলে সুস্থ হয়ে যাবে। তো আমি যখন ওকে কিশোরগঞ্জ নিয়ে যাই, ও বাচ্চাদের সাথে খেলে, এই করে, ওর যে প্রবলেমগুলো ছিল ভিতরে, বাচ্চাদের সাথে মিশতে পারতো না, কথা বলতে পারতো না, ও পুরোপুরি প্রবলেমটা ওর একদমই চলে যায়, ও একদমই সুস্থ বাচ্চাদের মতো হয়ে যায়। কিশোরগঞ্জ ছিলাম আমি 6 বছর। 6 বছর আপনার হাজবেন্ডকে ছাড়া, সেই ঘটনার পর? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার হাজবেন্ড মাঝে মাঝে যাতায়াত করতো। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে যাতায়াত করতো। হঠাৎ করে কি করলো, ও কিশোরগঞ্জ আসছে, আসার পরে আমার মেয়েকে ও ঢাকায় নিয়ে যাবে। তা আমি কেন জানো ওই দিন মনক্ষুণ্ণ হয়ে আপনার উপর বিরক্ত হয়ে, হ্যাঁ, ও বলছিল যে আমি আমার মেয়েকে টেক কেয়ার করতে পারি না। আসলে আমি তখন ব্যস্ত ছিলাম, কিন্তু টেক কেয়ার করতে পারি না এটা ঠিক না। টেক কেয়ার করার জন্য আমার আম্মা ছিল, আমার আব্বা ছিল। তা আমারও মনে হচ্ছিল যে আচ্ছা, আমিও যেহেতু মেয়েকে একটু সময় দিতে পারছি না, ওর বাবার সাথে কিছুদিন ঘুরে আসুক। তা আমি ওর বাবাকে ওর বাবার সাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি তো বাসায় আসার পরে মানে আমি তো কখনো আমার মেয়েকে ছাড়া থাকি নাই। বাসায় আসার পরে দেখি আমার মেয়ে বিছানায় ঘুমাইতো, আমার খালি ফাঁকা লাগে, আমি রাত্রে ঘুমাইতে পারি না। তারপরে হচ্ছে ও যে ছোট ছোট গোল বালিশ নিয়ে থাকতো, এগুলা নিয়ে আমি মানে ও বুকে জড়ায় রাখতাম, মানে আমার খুব খারাপ লাগে এরকম অবস্থা। তো আমি চলে যাই, ঢাকা চলে আসলাম। তো আমি আসার পরে আবার আমি যখন কিশোরগঞ্জ আসবো ট্রেনে, তো আমি যখন ট্রেনে উঠি, আমার মেয়ে এমন ভাবে কান্না করতেছিল, মানে আমি এটা চিন্তাই করতে পারি নাই। আপনি তখন আপনার মেয়েকে নিয়ে আসার চেষ্টা করছিলেন না? মানে আমি চিন্তাই করতে পারি নাই যে ও এতটা কান্না করবে। আমি ভাবছিলাম যে আচ্ছা, ওর বাবার সাথে ওর আব্বু বলছে আমার কাছে কয়েকদিন থাকুক, তুমিও ব্যস্ত থাকো, আমি আবার গিয়ে যাবো, ওকে। তো এমন ভাবে কান্না করতেছিল, আমি বারবার ট্রেন থেকে নেমে যাচ্ছিলাম, যেটা আমি যাবো না। তো ওরা আব্বু বলতেছিল তুমি যাও, আমি ওকে সামলাবো। চলে আসছি কিশোরগঞ্জ। আমি তো কিশোরগঞ্জ থাকি, কন্টিনিউ করি, প্রতি সপ্তাহে ঢাকায় আসি। এর মধ্যে আবার আমার শ্বশুর শাশুড়ি আমাদের সাথে উঠে পড়ে, আমাদের ফ্ল্যাট কমপ্লিট হয়ে যায়। তো ফ্ল্যাটে, জি আমাদের নিজেদের ফ্ল্যাট, ওখানে উঠে পড়ে। কিন্তু ঢাকায় আসার পরে দেখি আমার মেয়ে নিজে নিজে দাঁত ব্রাশ করতো, নিজে নিজে গোসল করতো, বাচ্চাদের সাথে কথা বলতো। ওই বিষয়গুলো না আস্তে আস্তে ভিতর থেকে না আবার চলে যাচ্ছিল। তো আমি ওকে অনেক রিকোয়েস্ট করছি, অনেক কান্নাকাটি করছি যে তুমি আমাকে ওকে দাও। তো ও বলে কি যে না, তোমার কাছে দেওয়া যাবে না, তুমি এত সময় স্কুলে থাকো, তুমি ওকে সময় দিতে পারবে না, আমার কাছে থাকো। আমি ওকে অনেক চেষ্টা করি কিশোরগঞ্জ নিয়ে আসার জন্য, ওকে আমি একটা জবও ম্যানেজ করে দিই কিশোরগঞ্জ, মানে আপনার হাজবেন্ডকে সহ কিশোরগঞ্জ নিয়ে আসা। জি জি জি, আমি চেষ্টা করছিলাম যে ও অ্যাটলিস্ট, ও যেহেতু ঢাকায় কিছু করতে পারছে না। আপনি কেন ঢাকায় চলে আসছেন না? কারণ আমার হাজবেন্ড তো জবলেস, এখানে তো আমাকে 10 টাকা দিয়ে কেউ হেল্প করবে না। তো এরকম টাকা পূরণের মধ্যে ও এক পর্যায়ে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। তো বাচ্চা ঢাকাতে, আমি কিশোরগঞ্জ। হ্যাঁ, তা আমি তখন অনেক কান্নাকাটি করি, আমি বলি যে তুমি এই সিদ্ধান্তটা কিভাবে নিলা, আমাদের বাচ্চাটা অসুস্থ। তো ও বললো যে তুমি আইসা পড়ো ঢাকায়। ডিভোর্স লেটার পাঠিয়েছো, এটা কি ডিভোর্স হয় নাই? ও বলতেছে না, এটা ডিভোর্স হয় নাই, এটা 90 দিন সময় থাকে, 90 দিনের মধ্যে যদি কোনো কিছু না করা হয় তাহলে কার্যকর হয় না। ওর কথা শুনে কিশোরগঞ্জ থেকে সব গুছিয়ে, জব টব ছেড়ে দিয়ে, বিজনেস গুছিয়ে আমি ঢাকায় চলে আসি। ও বললো যে এটা ঠিক করছি, এটাতে কোনো সমস্যা নাই, সবকিছু ঠিক হয়ে গেছে, ইসলামিক আইনেও কোনো সমস্যা নাই। ও আমাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলো। ঢাকায় আসার পরে তো এখন আমার হাজবেন্ড আগে যেরকম আমার সাথে ব্যবহার করতো, মারধর করতো, এখন ওই রকমই মারধর করে। আমি একরকম করে থাকি, ও একরকম করে থাকে। ও একদিকে ঘুমায়, আমি একদিকে ঘুমাই। ও শুধু সন্দেহ করে যে আমি কারোর সাথে কথা বলি। ও কখনোই, এই যে আমি যে ঢাকায় আছি 1 বছরের মতো, ও কোনোদিন পায় নাই যে আমাকে কোনো একটা ছেলে ফোন দিছে। আমার একটা ফোন আসলে ও দৌড়ে যায়, দেখে যে আমার হোয়াটসঅ্যাপে ফোন আসছে। কিন্তু তারপরেও ওর চোখের আড়াল হইলেই মনে করে যে আমি কথা বলি কোনো ছেলের সাথে, আমি কোথাও ইয়ে করছি, আমি কোথাও ঘুরতে চলে গেছি, আমি কোথাও ইয়ে করছি, এগুলা। এখন কি চাকরি বাকরি করছেন না? জি, আমি না, আমার হাজবেন্ড চাকরি বাকরি করে না। ও একটা বিজনেস দাঁড় করাতে চাচ্ছিল, কিছুদিন আগে ও বিজনেসটাও ফল্ট হয়েছে। আমি একটা স্কুলে চাকরি করি। আমি আর আমার বাচ্চা একসাথে খাই,
মানে রান্না বাড়া হয়, ও আমার কোনো খরচ দেয় না, আমার মেয়েরও খরচ দেয় না। আমি যা ইনকাম করি স্কুল থেকে যা আয় আসে ওটা দিয়ে আমি আমার মেয়ে কোনো রকম করে চলি। আর আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমার ননদ, ওনাদের আলাদা রান্না হয়, ওরা ওর সাথে খায়। সে বাসায় আপনার হাজবেন্ড সহ আপনিও আছেন? জি। কিন্তু মানে খুব অদ্ভুত ব্যাপার, আপনি এবং আপনার বাচ্চার আলাদা রান্না হচ্ছে? জি। আপনার বাচ্চা শুনলাম অসুস্থ, ওনার ট্রিটমেন্টের কি অবস্থা? ওর ট্রিটমেন্ট আমি ওকে বারবার বলি, ও বলে করাবে না। আর আমি যদি বলি ও অনেক বাজে ভাষায় গালিগালাজ করে। ও আমাকে বারবারই বলে যে তুমি এই বাসা থেকে বের হয়ে যাও। আর যদি আমি বলি যে কেন বের হবো, বলে যে তোমার তো অনেক পুরুষের সাথে সম্পর্ক, দেখো তুমি তো এই বাসা থেকে কোনো খারাপ কাজ করতে পারবা না। তা আমি বললাম যে আমি যদি এই বাসা থেকে চলে যাই তাহলে আমার মেয়েকে কে দেখবে? তাহলে আমি এই বাসা থেকে চলে যাই, কিন্তু আমার মেয়েকে দেখে আমি আসি দেখি। ও বলে না, এই বাসা থেকে যদি তুমি বের হয়ে যাও তাহলে তুমি এই বাসায় আর কোনো দিন ঢুকতে পারবা না। তা আমার কথা হচ্ছে যে আমি যদি আমার মেয়েকে রেখে দূরে চলে যাই, আমি তো আবার সেই আগের জায়গায় চলে যাবে। আর ডক্টর বলছে এখন যদি ওর প্রপার ট্রিটমেন্ট না হয়, ওর বয়স 8.5 বছর, ও আর কোনোদিন সুস্থ হবে না। তো এভাবে কতদিন চলবে আমরা জানি না। আমরা আপনার জন্য দোয়া করি, শুভকামনা জানাই, এবং বাচ্চার জন্য দোয়া করি বাচ্চাটা সুস্থ হোক, কোনো বাবা মায়ের গাফিলতির কারণে কোনো বাচ্চা ভুক্তভোগী না হোক, এই দোয়া আমরা করি। আর এই বাবা মাদেরকে সচেতন হওয়া উচিত যে তাদের পার্সোনাল প্রবলেমের কারণে বাচ্চাগুলোর জন্য কোনো ক্ষতি না হয়। আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।